যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ, আমার সন্তানরা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায়। তুই আর্মিকে নিয়ে যেটা বলেছিস সেটা কিন্তু ঠিক করিসনি, কারণ তোর মাকে তো লাগাইনি। আজকে যেই কথাটি এই বিশ্বজিৎবাবু বললেন, এই কথাটি যদি কোনো মুসলিম ছেলে বলতো, তাহলে সেই মুসলিম ছেলেটিকেই আমাদের দেশের তথাকথিত দেশপ্রেমিক মানুষেরা দেশদ্রোহী বলে দাগিয়ে দিত। এমনকি তাকে বাড়ির থেকে গিয়ে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আধমরা করে দিত, এমনকি তাকে মেরেও ফেলতে পারতো। এমনকি বলা যায় না এই বিশ্বজিৎবাবুও তার চেলা চামুন্ডাকে নিয়ে সে মুসলিম ছেলের বাড়ি চড়াও হতে পারতো যে তুই কেন আমাদের আর্মির এগেনস্টে সব বলেছিস, তুই দেশদ্রোহী, তোকে মেরে ফেলতে হবে। রিসেন্টলি আরংঘাটের এক বডি বিল্ডার যার নাম বিশ্বজিৎ বিশ্বাস, তিনি তার ফেসবুক পেজ ফিট বিশ্বজিৎ এখান থেকে একটা লাইভ করেন এবং সেই লাইভ থেকে ইন্ডিয়ান আর্মির এগেইনস্টে কিছু বলেন যেটা খুবই অপমানজনক ছিল। তো সেটা আমি কিছু ভিডিও ক্লিপসও তুলে ধরছি, সবাই একটু দেখুক। দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে না বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে, তাহলে মাইনা নিস না। তুই দেশভক্তি 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, হাজার হাজার ছেলে পেলে বলে না দেশের জন্য করে, ওই নিয়ে অনেকে প্রতিবাদ করে। কেউ দেশের জন্য করে না। ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই। খালি রানিং করবে, আর রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। কত টাকা মাইনা, কত ইনকাম, কত? তো এই ছেলেটা আমারই লোকালয়ের ছেলে, তার সঙ্গে আমার মুখ পরিচিতি আছে, কথাও হয়েছে। কিন্তু আজকে যে আমি তার এগেনস্টে ভিডিওটা বানাবো, আমি কখনো ভাবিনি যে তিনি কখনো এই ধরনের মন্তব্যটাও ইন্ডিয়ান আর্মি সম্পর্কে বলবে। এক্ষেত্রে সে যা করেছে তাকে কিন্তু কনসিকুয়েন্স ভোগ করতে হবে, কারণ তিনি যা বলেছেন এটা কিন্তু অ্যাজ পার বিএনএস এর সেকশন 352 আর সেকশন 353 অফ বিএনএস, এটা কিন্তু একটা পানিশেবল অফেন্স। এই ধারায় কিন্তু যে কোনো ব্যক্তি গিয়ে বিশ্বজিৎ বিশ্বাসের নামে কিন্তু থানায় অভিযোগ জানাতে পারে। এই বিশ্বজিৎ বিশ্বাস তার ভিডিওতে তিনি বলেছেন যে আর্মিতে দেশ সেবার জন্য কেউ যায় না, সবাই টাকার জন্য যায়। মিট ক্যাপ্টেন ডক্টর শ্রেয়াসী নিশাঙ্ক, ইনি হলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের কন্যা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা এবং সঙ্গে একজন ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি কিন্তু আর্মিকে বেছে নিয়েছেন। এটা কিন্তু টাকার জন্য কখনো হতে পারে না, এখানে কিন্তু দেশপ্রেম অবশ্যই ছিল। আরেকটা এক্সাম্পল দেবো দিশা পাতানির দিদির কথা। তো দিশা পাতানি তো ফিল্ম স্টার, তাকে তো সবাই চেনেন, ধনী সিনেমার থেকে সবাই চিনে গেছেন। তো দিশা পাতানির বাবা হচ্ছে একজন পুলিশ অফিসার, তার মা একজন হেলথ ইন্সপেক্টর। অর্থাৎ তাদের পরিবারের দুজনই সরকারি চাকরিজীবী, অর্থাৎ তারা ভালো মোটা টাকা ইনকাম করেছেন, অর্থাৎ তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো স্টেবল। তো সেখানে দাঁড়িয়ে খুশবু পাতানি অর্থাৎ দিশা পাতানির দিদি, তিনি কেনই বা আর্মিতে জয়েন করবেন? টাকার জন্য? আমার তো মনে হয় না টাকার জন্য। এই প্রশ্নের উত্তরগুলো হয়তো বিশ্বজিৎ বাবু কখনো খুঁজে পাবেন না। আমাদের দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, উনি কিন্তু সেকেন্ড জেনারেশন আর্মি অফিসার। অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমাদের দেশে প্রচুর এরকম আর্মি পার্সোনাল আছে যারা একটা ভালো রেপুটেটেড ফ্যামিলি থেকে আসছে, কোটিপতি ফ্যামিলি থেকে আসছে, বিজনেসম্যান ফ্যামিলি থেকে আসছেন, এমনকি পলিটিশিয়ানের ফ্যামিলি থেকেও আসছেন, যারা দেশের সেবার জন্য নিজের জীবন সেখানে বাজিয়ে রাখার জন্য যাচ্ছেন। তাদের কাছে কিন্তু টাকাটা বড় জিনিস না, যেটা হয়তো বিশ্বজিৎ বাবুর কাছে খুব বড় ফ্যাক্টর যে সবকিছুতে তিনি টাকা খোঁজেন। রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। কত টাকা মাইনা, কত ইনকাম, কত? এখানে আমার তো মনে হয় না যে কোনো ছেলে টাকার বিনিময়ে শুধু বর্ডারে গিয়ে গুলি খাওয়ার জন্য দাঁড়াবে, কারণ ওই গুলিটা বুকে লাগাতে গেলেও না যে একটা কলিজা থাকা লাগে, সেই কলিজাটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, সেটার জন্য দেশত্ববোধতা থাকা উচিত। আর বিশ্বজিৎ বাবু একটা কথা বলেছেন যে এই সবই হচ্ছে মাতাল। হ্যাঁ, অবভিয়াসলি তারা মদ খায়, কারণ তাদের যেই এনভায়রনমেন্টে ডিউটি করতে হয় সেখানে ড্রিঙ্ক করতেই হয়, না করলে ওখানে টেকা যায় না। আপনি তো স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন, মানে এই বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিতে, তো এখানে আপনি কি বুকে হাত রেখে কখনো বলতে পারবেন যে আপনার বডি ন্যাচারাল বডি, আপনি কখনো আর্টিফিশিয়াল কোনো হরমোন ইনজেক্ট করেননি নিজের শরীরে যে এরকম স্বাস্থ্যবান দেখানোর জন্য? অথচ আপনাকে দেখেই কিন্তু ইয়র জেনারেশন ইনফ্লুয়েসড হয় যে আমি বডি বানালে বিশ্বজিৎ বাবুর মতোই বডি বানাবো। তো সেক্ষেত্রে কিন্তু একটু নিজের দিকেও তাকানো উচিত। দেখুন, আমি এখানে আপনাকে কোনো ছোট করতে যাচ্ছি না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, আর আপনি যেটা করেছেন সেটা অন্যায়। এই অন্যায়ের কিন্তু কোনো মাপ হয় না। আপনার যদি ক্ষমা চাইতেই হয়, আপনি যান আপনার এলাকার আশেপাশে যে বিএসএফ ক্যাম্পগুলো আছে, সেখানে যে আর্মি পার্সোনালগুলো আছে তাদের কাছে করজোড়ে ক্ষমা চান যে আমি যেটা বলেছি এটা আমার বলা উচিত হয়নি। তবে হ্যাঁ, অনেকেই তো দেশত্ববোধক ভাবধারা নিয়ে থাকেন, তো কেউ যদি আপনার এগেনস্টে এই ধরনের ধারায় অভিযোগ আনে তো আপনাকে কিন্তু কনসিকুয়েন্স ভোগ করতে হবে। আর কিছু একটা ভিডিও হয়তো আমি দেখছিলাম, আপনি হয়তো যারা এই আপনার ভিডিওটা নিয়ে বেশি ট্রোল করছিল তাদেরকে আপনি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য হুমকি দিচ্ছিলেন। তো আপনি কিন্তু আইনত দিক থেকে কিছু করতে পারবেন না। এই ভিডিওটা যতক্ষণ না ভাইরাল না হয়েছে ততক্ষণ কিন্তু বিশ্বজিৎ বাবু তার সমস্ত লাইভে, তার সমস্ত পোস্টে শুধুমাত্র সাফাই দিয়ে গেছেন যে আমি এই কারণের জন্য বলেছি। কিন্তু সিচুয়েশনটা যখনই আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, তার এই ক্লিপসটা সব জায়গায় ভাইরাল হয়ে গেছে, তখন তিনি একদম নতজানু হয়ে এইভাবে বলছেন আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। কিন্তু
এই যতক্ষণ না ভাইরাল না হয়েছে ততক্ষণ পর্যন্ত যারা যারা তারা এই ভিডিওটা নিয়ে রোস্ট করেছে কিংবা তারা যাকে কমেন্ট সেকশনে বলেছে যেটা করা উচিত হয়নি, তাদেরকে তিনি মা বাপ তুলে গালাগালি দিয়েছে। আর লাস্টলি আমি যেটা বলবো, আপনার কিন্তু ফ্যান ফলোয়ার্স প্রচুর, তো আপনি যে কথাটা বলবেন সেটার কিন্তু প্রভাব অনেকটা পড়বে সবার উপরে। ওই আপনি যে কথাটা বলছেন, আপনার ওই কথা বলার মোমেন্টে অনেকে দেখলাম আপনার ওই লাইভে হা দিচ্ছে, তার মানে কিন্তু এটা বুঝতে বাকি নেই যে আপনার ওই কথাতে অনেকের হাসি পাচ্ছে, অর্থাৎ আপনি তাদেরকে ইনফ্লুয়েন্স করছেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়া কিন্তু সহজ কথা না, আপনার কিন্তু রেসপন্সিবিলিটিটা অনেক, যেহেতু আপনার ফলোয়ার্স অনেক।